বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিকস রাইট ফর্ম অফ ভার্বস সম্পর্কে শিখব। তো দেখো, রাইট ফর্ম অফ ভার্বস বলতে মূলত বাক্যে ভার্বের সঠিক রূপ এর ব্যবহারকে বোঝায়। বাক্যে ভার্বের বিভিন্ন ধরনের ব্যবহার থাকতে পারে, যেমন হি কাম হোম ইয়েস্টারডে। তো এখানে দেখো, হি কামস হোম ইয়েস্টারডে বলতে পারি, অথবা হি কেম হোম ইয়েস্টারডে বলতে পারি। তো এখানে কোনটা সঠিক কোনটা ভুল? তো এখানে দেখো, হি কামস হোম ইয়েস্টারডে। এখানে দেখো, হি হলো আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু আমাদের এই সেন্টেন্সটা দেখো হচ্ছে পাস্ট টেন্সে আছে, যেহেতু ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, মানে হচ্ছে অতীত নির্দেশক সময়, এজন্য এটা পাস্ট টেন্সে আছে। তো এখানে দেখো, যেহেতু পাস্ট টেন্সে আছে এজন্য ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করা যাবে না। যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে আমরা সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে পারতাম। কিন্তু এখানে যেহেতু অতীত নির্দেশক সময় অর্থাৎ ইয়েস্টারডে আছে, এজন্য এখানে কখনোই ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে না। তো এই সেন্টেন্সটা কিন্তু ভুল। নিচেরটা দেখো, হি কেম হোম ইয়েস্টারডে। হ্যাঁ, এখানে দেখো, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেও, সিঙ্গুলার নাম্বার হলেও, যেহেতু আমাদের টেন্সটা হচ্ছে পাস্ট টেন্স, এজন্য ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত করা যাবে না। এজন্য শুধু কেম হবে, হি কেম হোম ইয়েস্টারডে এটা হবে। তো এজন্য একটা সেন্টেন্সে ভার্বের সঠিক রূপ টা ব্যবহার করার জন্য আমাদেরকে অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বের রুলসগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। তার মানে আমরা বলতে পারি যে রাইট ফর্ম অফ ভার্বের জন্য আমাদেরকে টেন্স, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস, ন্যারেশন, ডিফারেন্ট ফর্মস অফ ভার্বস, কন্ডিশনস ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। এ সমস্ত বিষয়গুলোর সমন্বয়ে এখানে কতকগুলো গুরুত্বপূর্ণ নিয়মাবলীর বিস্তারিত আলোচনা করা হলো। তো এখন দেখো, আমরা প্রথম রুলসটা দেখব, সেটা হচ্ছে যে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় এবং সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বটার প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। অন্য সব ক্ষেত্রে ভার্বের ব্যাস ফর্ম হবে। তার মানে আমরা কখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করব? যখন দেখব যে আমাদের সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকবে। সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে, সেক্ষেত্রে আমরা ভার্বের এবং এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে পারবো। আর অন্য সব ক্ষেত্রে ভার্বের ব্যাস ফর্ম হবে। এটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেও থাকতে হবে এবং সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে। শুধুমাত্র এই দুটা ক্ষেত্রেই আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করতে পারবো। অন্য ক্ষেত্রে ভার্বের শুধুমাত্র ব্যাস ফর্ম হবে। যেমন দেখো, হি অলওয়েজ মেক মিস্টেক্স। তো এখানে আমাদের ব্র্যাকেটে ভার্ব আছে মেক। তো মেকের কিরূপ পরিবর্তন হবে? দেখো, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হি, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হি। এই হিটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এই টেন্সটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, এটা আমাদের যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, এজন্য অবশ্যই আমাদের ভার্ব হচ্ছে মেক। যেহেতু সাবজেক্টটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, এজন্য অবশ্যই ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। এজন্য আমরা এখানে ভার্বের শেষে এস যুক্ত করেছি, অর্থাৎ এখানে মেক্স হয়েছে। তাহলে হি অলওয়েজ মেক্স মিস্টেক্স। তাহলে এখানে কিন্তু এস যুক্ত হবে। কেন? কারণ আমাদের সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং আমাদের টেন্সটা হচ্ছে, এই সেন্টেন্সের টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এরপরটা দেখো, দ্য গার্ল ক্যাচ এ ফিশ। দেখো, এখানে দ্য গার্ল ক্যাচ এ ফিশ মানে মেয়েটি একটি মাছ ধরছে। তো এখানে দেখো, এখানে আমাদের সাবজেক্ট কোনটা? এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল। এখানে হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল। এখন দেখো, সাবজেক্টটা হচ্ছে দা গার্ল, এটা হচ্ছে কিন্তু হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার।
এবং টেন্সটা খেয়াল করো, টেন্সটা হচ্ছে এখানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দ্য গার্ল ক্যাচ এ ফিশ, মেয়েটি একটি মাছ ধরছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এজন্য অবশ্যই, এবং সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য অবশ্যই আমাদের ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। এজন্য এখানে দেখো আমাদের এই ক্যাচ ভার্বের শেষে ইএস যুক্ত হয়েছে, ক্যাচেস। দ্য গার্ল ক্যাচেস এ ফিশ, তাহলে মেয়েটি মাছ ধরছে। তো এখানে দেখো আমরা মনে রাখবো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। এরপরটা দেখো, উই লাভ আওয়ার কান্ট্রি, এই সেন্টেন্সটা খেয়াল করো, উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। তো এখানে সাবজেক্ট কোনটা? এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে ওই। দেখো ওই কিন্তু ওই মানে হচ্ছে আমরা, এটা কিন্তু হচ্ছে ফার্স্ট পারসন এবং এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার না, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। যেহেতু আমরা, এটা কিন্তু অনেকজনকে বোঝাচ্ছে, এজন্য প্লুরাল নাম্বার। যেহেতু সাবজেক্টটা ফার্স্ট পারসন এবং প্লুরাল নাম্বার, এজন্য কখনোই ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে না। এজন্য এখানে ভার্ব লাভ ছিল, এজন্য আমাদের এখানে ভার্ব লাভ এটাই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হতো। পরের এক্সাম্পলটা খেয়াল করো, দে সুইম ইন দ্য পন্ড, তারা পুকুরে সাঁতার কাটে। তো এখানে দেখো আমাদের সাবজেক্ট কোনটা? আমাদের সাবজেক্ট হচ্ছে দে, দে হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। তো দে দেখো আমাদের হচ্ছে, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার নয়, কারণ দে দ্বারা অনেককে বোঝাচ্ছে, অনেক কয়জনকে বোঝাচ্ছে। এজন্য দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এজন্য ভার্বের শেষে কখনো এস বা ইএস যুক্ত হবে না। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের ভি1 এটাই বসবে। এজন্য সুইম ভার্ব এটা সুইমই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। তো আমরা দেখো, তো আমরা 1 নম্বর রুলস থেকে শিখতে পারলাম যে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় এবং সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, শুধুমাত্র তখনই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, আর অন্য সব ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভি1 বসবে। এরপরে দেখো আমরা দ্বিতীয় রুলসটা শিখি, সেটা হচ্ছে যে কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ বা এভরিডে, অফেন, সামটাইমস, অকেশনালি, রেগুলারলি, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি শব্দগুলো থাকে, তবে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো আমরা এই সমস্ত ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখি, যে অলওয়েজ, এভরিডে, অফেন, সামটাইমস, অকেশনালি, রেগুলারলি, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি, নরমালি, এই শব্দগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা ধরে নেব সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হবে। যেমন দেখো, যে আমিন অলওয়েজ ডু হিজ হোমওয়ার্ক। তো এখানে দেখো, এখানে অলওয়েজ আছে, এখানে যেহেতু এখানে অলওয়েজ আছে, তার মানে আমরা ধরে নেব সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। আর আমিনটা দেখো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকলেও আমিন এই ওয়ার্ডটা কিন্তু, আমিন এটা কিন্তু হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এজন্য ভার্ব, এখানে যেহেতু ভার্ব ডু আছে, অর্থাৎ ডু এর সাথে এখন ডাজ যুক্ত হবে, অর্থাৎ ডু এর সাথে এখন হবে ডু পরিবর্তিত হয়ে ডাজ হবে, অর্থাৎ ডু এর শেষে ইএস যুক্ত হবে। কেন? কারণ হচ্ছে যেহেতু এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে, এজন্য এখানে ডুটা পরিবর্তিত হয়ে ডাজ হবে। আচ্ছা, এরপরের এক্সাম্পলটা খেয়াল করো, যে ইউ অফেন ডিসঅবে ইয়োর টিচার, তুমি প্রায়ই তোমার শিক্ষককে অমান্য করো। তো এখানে দেখো এই যে অফেন আছে, তো যেহেতু অফেন আছে সেহেতু অফেন থাকলে আমরা কি শিখলাম, যে যদি তোমার অফেন থাকে, সামটাইমস থাকে, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো অফেন থাকার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। কিন্তু আমাদের এখানে সাবজেক্টটা দেখো, এখানে আমাদের সাবজেক্টটা হচ্ছে ইউটা কিন্তু আমাদের হচ্ছে সেকেন্ড পারসন, ইউটা হচ্ছে আমাদের সেকেন্ড পারসন। যেহেতু ইউটা হচ্ছে সেকেন্ড পারসন এবং এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তো সেকেন্ড পারসন থাকলে কিন্তু ভার্বের শেষে কোনো এস বা ইএস যুক্ত হবে না, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়।
তো এখানে দেখো আমাদের ভার্ব আছে ডিজ অবি, তো ডিজ অবি এটার কোনো পরিবর্তন হবে না, এটা ডিজ অবেই থাকবে, এটা ডিজ অবেই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না, এটার কোনো পরিবর্তন হবে না, কারণ হচ্ছে আমাদের সাবজেক্টটা হচ্ছে সেকেন্ড পারসন। এরপরে দেখো হোয়াই রিমা ক্রাই ডেইলি, কেন রিমা প্রতিদিন কান্না করে। তো এখানে দেখো এখানে আমাদের হচ্ছে ডেইলি ওয়ার্ডটা আছে, তো ডেইলি থাকলেও সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, তো এই টেন্সটা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এটা বুঝতে পারলাম। কিন্তু এখানে সাবজেক্ট দেখো কোনটা, সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের রিমা, এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের রিমা। রিমার এটা কিন্তু হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। এখানে দেখো রিমা কিন্তু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, যেহেতু রিমা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে এবং আমাদের টেন্সটা হচ্ছে, এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, এজন্য অবশ্যই আমাদের ভার্বের শেষে এস বা এস যুক্ত হবে। তো এখন এখানে দেখো যেহেতু আমাদের এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এজন্য যেহেতু এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, এজন্য আমাদেরকে অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে। তো এখানে দেখো যেহেতু রিমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের শেষে এস বা এস যুক্ত হবে, এজন্য এখানে হবে ডাজ, ডাজ হবে, ডাজ রিমা ক্রাই ডেইলি। আমাদের মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না, যেহেতু আমরা এখানে ডাজ নিয়ে এসেছি, এজন্য মূল ভার্বটা অপরিবর্তিত থাকবে। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম, এবং এটা ডু না হয়ে ডাজ হলো কেন, কারণ রিমা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য অবশ্যই, এবং এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, এজন্য অবশ্যই ভার্বটা ডু এর শেষে ইএস যুক্ত হয়ে এটা ডাজ হবে। আশা করি আমরা এই রুলসটা বুঝতে পেরেছি। এরপরে দেখো 3 নম্বর রুলসটা খেয়াল করো, যে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব বিহীন সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে তাকে নেগেটিভ করার সময় ডন্ট বা ডাজন্ট এর সঙ্গে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। আর সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজন্ট, ওই যে বললাম সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজন্ট হবে, অর্থাৎ ইএস যুক্ত হবে, এবং অন্যান্য নাম্বার পার্সনের ক্ষেত্রে শুধু ডন্ট ব্যবহার করতে হয়। যেমন দেখো যে আই নট লাইক এ লায়ার, আমি মিথ্যুককে পছন্দ করি না। তো এখানে দেখো এখানে আমাদের সাবজেক্ট কোনটা, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে আই, এখানে আমাদের সাবজেক্ট কিন্তু হচ্ছে আই। আচ্ছা, এখানে আমাদের সাবজেক্ট কিন্তু হচ্ছে আই, তাহলে আই হলো হচ্ছে ফার্স্ট পারসন, আই কিন্তু ফার্স্ট পারসন। তো যেহেতু এটা ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তো ফার্স্ট পারসনের ক্ষেত্রে কিন্তু ভার্বের শেষে কোনো এস বা এস যুক্ত হবে না, এজন্য এখানে ডাজেন্ট না হয়ে এখানে ডন্ট হবে। তার মানে এখানে হবে আই ডু নট লাইক এ লায়ার, আই ডু নট লাইক এ লায়ার, যেহেতু আমাদের সাবজেক্টটা ফার্স্ট পারসন, এজন্য এখানে ডু নট হবে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই এখানে ভার্বের শেষে ইএস যুক্ত হবে, অর্থাৎ ডাজেন্ট হবে। এরপরে দেখো দ্য বয় নট রিড এ বুক, মানে বালকটি বই পড়ে না। তো এখানে দেখো এখানে আমাদের সাবজেক্ট কোনটা, এখানে আমাদের সাবজেক্ট কিন্তু দা বয়, এখানে আমাদের সাবজেক্ট কিন্তু হচ্ছে দা বয়, এই দা বয় কিন্তু আমাদের এখানে সাবজেক্ট, এবং সাবজেক্টটা দেখো সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য অবশ্যই কিন্তু এবার আমাদেরকে ডাজ নট ব্যবহার করতে হবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ডাজ নট ব্যবহার করতে হবে। এই দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট ব্যবহার করতে হবে। তো এখন এখানে কিন্তু আমাদের ডাজ নট বসবে, তাহলে দ্য বয় ডাজ নট রিড এ বুক। এখানে মূল ভার্ব যে রিড, এটা কিন্তু পরিবর্তন হবে না, এটা রিডই থাকবে, কারণ এখানে শুধুমাত্র আমরা অক্সিলারি ভার্ব, এখানে আমরা হচ্ছে ডাজ যেহেতু নিয়ে এসেছি, এজন্য মূল ভার্বের বেস ফর্ম অর্থাৎ রিড এটাই বসবে। হ্যাঁ, তার মানে আমরা এই রুলসটা থেকে শিখতে পারলাম যে সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে নেগেটিভ করার সময় ডন্ট বা ডাজন্ট এর সঙ্গে ভার্বের বেস ফর্ম বসবে, তবে থার্ড পারসন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজন্ট বসবে, আর অন্য নাম্বার পার্সনের ক্ষেত্রে ডো নট বা ডন্ট বসবে। তারপর আরেকটা এক্সাম্পল খেয়াল করে দেখো, দে নট ইট রাইস, তারা ভাত খায় না। তো এখানে দেখো এখানে আমাদের সাবজেক্টটা কিন্তু দে, এখানে আমাদের যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা হচ্ছে দে,
এই দেটা কিন্তু হচ্ছে থার্ড পারসন এবং প্লুরাল নাম্বার। হ্যাঁ, থার্ড পারসন এবং প্লুরাল নাম্বার। তো এখানেও কি ভার্বের শেষে কোনো এস বা ইয়েস যুক্ত হবে না, এজন্য আমরা এখানে শুধু ডন্ট ব্যবহার করব, ডু নট ব্যবহার করব। এখানে আমরা ডু নট ব্যবহার করব, এখানে কোনো ডাজ নট ব্যবহার করব না। শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই ডাজ নট বসবে, অন্যথায় ডু নট ব্যবহার করতে হবে। এরপরে দেখো আমরা 4 নম্বর রুলসটা শিখি, যে অক্সিলারি বা হেল্পিং ভার্ব সাহায্যকারী ভার্ববিহীন সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের হলে তাকে ইন্টারোগেটিভ করার সময় ডু বা ডাজ দিয়ে বাক্য শুরু করতে হবে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে যদি সাহায্যকারী বা হেল্পিং ভার্ব না থাকে তাহলে সেন্টেন্সটি ডু বা ডাজ দিয়ে শুরু করতে হবে। এখন কখন ডু বসবে কখন ডাজ বসবে এটা আমরা পূর্বের রুলস থেকে শিখে ফেলেছি, যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে শুধু সেক্ষেত্রেই ডাজ বসবে, আর অন্য সব ক্ষেত্রে ডু বসবে। তো এখানে দেখো উই ইউজুয়ালি প্লে ফুটবল, এখানে দেখো এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে এখানে আমাদের হচ্ছে সাবজেক্ট হচ্ছে উই। ওইটা কিন্তু আমাদের ফার্স্ট পারসন এবং এটা কিন্তু প্লুরাল নাম্বার, এটা কিন্তু সিঙ্গুলার নয়, কারণ ওই মানে আমরা, অনেকেই বোঝাচ্ছে। তো ওইটা হচ্ছে প্লুরাল নাম্বার, এজন্য এখানে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা কি নিয়ে আসবো, ডু কে নিয়ে আসবো। অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ডু নিয়ে আসবো। তাহলে ওই ইউজুয়ালি প্লে ফুটবল, তাহলে এখানে আমরা প্রথমত হচ্ছে ডু নিয়ে আসবো, তারপরে ডু ওই ইউজুয়ালি প্লে ফুটবল এবং শেষে একটা ইন্টারোগেশন সাইন দিব। তো এখানে ডু দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, কারণ আমাদের সাবজেক্টটা ফার্স্ট পারসন এবং হচ্ছে ফার্স্ট পারসন এবং প্লুরাল নাম্বার হয়েছে। শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলেই ডাজ হবে, অন্যথায় ডু হবে। এবার দেখো সামটাইমস দে প্রিপেয়ার দেয়ার লেসন, মাঝে মাঝে তারা তাদের পাঠ্যসূচি প্রস্তুত করে। এখানে দেখো সাবজেক্ট কোনটা, এখানে আমাদের সাবজেক্ট কিন্তু দে, দে হচ্ছে আমাদের সাবজেক্ট। তো দেটা কি, দেটা হচ্ছে থার্ড পারসন এবং প্লুরাল নাম্বার, এক্ষেত্রেও কি হবে, এক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু ব্যবহার করব। এজন্য ডু সামটাইমস দে প্রিপেয়ার দ্য লেসন। এরপরে দেখো দ্য ম্যান বিট দ্য বয়, মানে মানুষটি হচ্ছে শিশুকে হচ্ছে বিট, কামড় দিয়েছে। এখানে দেখো যে সাবজেক্ট কোনটা, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান। দ্য ম্যান এটা কিন্তু, দ্য ম্যান এই সাবজেক্টটা কিন্তু আমাদের হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এখানে কিন্তু অক্সিলারি মানে এখানে আমরা হচ্ছে এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করার সময় ডাজ নিয়ে আসতে হবে আমাদেরকে, ডাজ নিয়ে আসবো, যেহেতু আমাদের এই সেন্টেন্সটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা এখানে ডাজ নিয়ে আসবো। তো আশা করি আমরা বুঝতে পেরেছি কখন ডু ব্যবহার করব কখন ডাজ ব্যবহার করব। শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই আমরা ডাজ ব্যবহার করব, অন্যথায় আমরা ডু ব্যবহার করব। এরপরে দেখো 5 নম্বর রুলসটা আমরা শিখি, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি ডাব্লিউএইচ কোশ্চেন হয়, অর্থাৎ তা যদি হোয়াট, হুইচ, হাউ, হোয়াই, হোয়েন, হু, হোয়ার, হুজ ইত্যাদির দ্বারা শুরু হয়, তবে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে এবং সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব যোগ করতে হবে। তার মানে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, আর এখানে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, তো ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে গেলে এখানে হোয়াট থাকতে পারে, হুইচ থাকতে পারে, হোয়াই থাকতে পারে, হাউ, হোয়েন, হু, হোয়ার, হুজ এগুলো যদি থাকে, তাহলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে এবং সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব যোগ করতে হবে। অর্থাৎ টেন্স এবং পার্সন অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। তো দেখো এখানে হোয়াট ইউ ডু টুমরো, মানে তুমি আগামীকাল কি করবে। তো এখানে দেখো আমরা এখানে হোয়াট ইউ ডু টুমরো, তুমি আগামীকাল কি করবে, এখানে আমরা ভার্ব হচ্ছে আমাদের ডু। তো এই ডু কে আমরা কিভাবে পরিবর্তন করব, এখানে আমরা কি নিয়ে আসবো, তো অক্সিলারি ভার্ব এখানে আমরা কি নিয়ে আসবো। তো এখানে দেখো এই যে টুমরো আছে, যেহেতু টুমরো হচ্ছে ভবিষ্যৎকাল নির্দেশক সময়, এজন্য আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসাবে নিয়ে আসবো ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব, অর্থাৎ উইল নিয়ে আসবো। উইল হবে, এখানে উইল হবে। তাহলে হোয়াট, তারপরে উইল ইউ ডু টুমরো, হোয়াট উইল ইউ ডু টুমরো এটা হবে। কারণ টুমরো যেহেতু ফিউচার টেন্স, আর আমরা জানি ফিউচার ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল উইল, এজন্য আমরা উইল নিয়ে আসছি। হোয়াট
উইল ইউ ডু টুমরো। এরপরে দেখো হাউ ইউ সলভ দ্য প্রবলেম ইয়েস্টারডে, তুমি কিভাবে গতকাল সমস্যাটি সমাধান করেছিলে। তো এখানে দেখো ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে মানে গতকাল, এটা অতীত নির্দেশক সময় বোঝাচ্ছে। এজন্য এখানে অবশ্যই আমাদের হচ্ছে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তো এখানে দেখো ইউ আছে, সাবজেক্ট হচ্ছে ইউ, তো এখানে পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব কোনটা? ডিড। তো এই জন্য এখানে আমরা কিন্তু ডিড কে নিয়ে আসবো, ডিড হবে। তাহলে হাউ ডিড ইউ সলভ দ্য প্রবলেম ইয়েস্টারডে, তুমি কিভাবে গতকাল সমস্যাটির সমাধান করেছিলে। এরপরে দেখো যে হোয়ার হি লিভ নাও, হোয়ার হি লিভ নাও, সে এখন কোথায় বাস করে। তো এখানে দেখো সে কোথায় বাস করে, এখানে দেখো যে নাও আছে, নাও যদি থাকে শব্দের ভিতরে, নাও থাকলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে মেজার বসবে, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে। তো এখানে দেখো নাও থাকার কারণে আমাদের হচ্ছে এখানে সাবজেক্টের পূর্বে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, তাহলে হি এর অক্সিলারি ভার্ব, হি এর পরে অক্সিলারি ভার্ব হিসাবে ইজ বসে। তো হি ইজ, এবং এখানে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। আমরা জানি কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে মূল ভার্বের সঙ্গে আইএনজি, এজন্য আমাদেরকে ইজ এর পরে মূল ভার্বের সঙ্গে আইএনজি বসাইতে হবে। তো এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এজন্য হোয়ার এর পরে আমাদের সাবজেক্টের পূর্বেই অক্সিলারি ভার্ব বসাইতে হবে, ইজ, হোয়ার ইজ, তারপরে আমাদের সাবজেক্ট হি, এবং এরপরে আমাদের মেন ভার্ব লিভিং, এরপরে হচ্ছে নাও। তো এইভাবে কিন্তু আমাদেরকে গ্যাপগুলো পূরণ করতে হবে। এরপরে দেখো হু অলরেডি গো টু দ্য পার্টি, কে ইতিমধ্যেই পার্টিতে অর্থাৎ হচ্ছে অনুষ্ঠানে চলে গেছে। তো এখানে দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে অলরেডি আছে, এই সেন্টেন্সের মধ্যে অলরেডি আছে। তো আমরা জানি অলরেডি যদি থাকে, অলরেডি থাকলে এটা হচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অলরেডি যদি শব্দের মধ্যে থাকে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এখানে দেখো যেহেতু আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের ভিতরি। তো আমাদের এখানে হ্যাভ হ্যাজ নিয়ে আসতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো এজন্য আমরা এখানে কি নিয়ে আসবো, এখানে হ্যাভ হ্যাজ নিয়ে আসবো, এবং গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু গন, গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, এজন্য এখানে গান নিয়ে আসতে হবে। তো হু হ্যাজ বা হু হ্যাভ অলরেডি গান টু দা পার্টি, এজন্য এখানে আমাদেরকে হ্যাভ হ্যাজ এবং হচ্ছে নিয়ে আসতে হবে এবং এখানে একটা গান বসবে। তো আরেকটা এক্সাম্পল খেয়াল করে আমরা দেখো, কোনো সেন্টেন্সে যদি নাও থাকে, অ্যাট দিস টাইম, কারেন্টলি, অ্যাট প্রেজেন্ট ইত্যাদি উল্লেখ থাকে, তবে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার মানে কোনো সেন্টেন্সের মধ্যে যদি নাও থাকে, অথবা অ্যাট দিস টাইম থাকে, অথবা কারেন্টলি থাকে, অথবা অ্যাট প্রেজেন্ট থাকে, এই সমস্ত ওয়ার্ডগুলো থাকে, তাহলে আমরা বুঝে নেব সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন দেখো হু টক অ্যাট দিস মোমেন্ট, কে এই মুহূর্তে কথা বলছে। তো এখানে দেখো অ্যাট দিস মোমেন্ট আছে, যেহেতু এখানে অ্যাট দিস মোমেন্ট আছে, তো অ্যাট দিস মোমেন্ট থাকার কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হবে। তো এখানে দেখো হু এর পরে, হু এর সাথে পরে কি হয়, ইজ হয়, তাহলে হু ইজ, এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে, এজন্য টকের সাথে আইএনজি যুক্ত করছে, এজন্য টকিং, তাহলে হু ইজ টকিং অ্যাট দিস মোমেন্ট। পরের এক্সাম্পলটা খেয়াল করো, ইউ সুইম নাও, দেখো নাও আছে, আমরা জানি নাও থাকলেও সেটা কি হয়, নাও থাকলেও সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো নাও থাকার কারণে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে মেজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তো এখানে দেখো ইউ এর সাথে কোনটা হয়, ইউ এর সাথে ইজ হয় না ইউ এর সাথে আর হয়, অবশ্যই ইউ এর সাথে আর হয়। তাহলে ইউ আর, এবারে ভার্বের সঙ্গে আইএনজি অর্থাৎ সুইমিং নাও, তাহলে ইউ আর সুইমিং নাও, তুমি এখন সাঁতার কাটছো, তাহলে ইউ আর সুইমিং নাও হবে। তো এরপরে দেখো যে সাধারণত নিম্নের ভার্বগুলোর কন্টিনিউয়াস ফর্ম হয় না, কিছু কিছু ভার্ব আছে এগুলোর হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম হয় না। তো এগুলো থাকলে আমরা এই যে যদি নাও থাকে অ্যাট দিস মোমেন্ট থাকে, কারেন্টলি থাকে, অ্যাট প্রেজেন্ট থাকে, তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে।